আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আসলে অত গভীরভাবে জানার দরকার নেই। এই ক্লাসটা আপনাদের অত ভালো করে না জানলেও হবে, কিন্তু আমি বেশ কিছুদিন একটা জিনিস ভুল পড়াইছি, সেই ভুলটা আমি আপনাদের কাছে শুধরে দিতে চাচ্ছি। আমি অনেক দিন একটা জিনিস আপনাদের কাছে ভুল পড়াইছি, সেই ভুলটা আপনাদের কাছে আমি শুধরাই দিতে চাচ্ছি। সো আমি আপনাদেরকে একটু সুন্দর করে বুঝাই দেই যে আসলে আসলে আমরা যখন ভেক্টরের ডাইভারজেন্স পড়ি, ওই জায়গায় আমরা চার্জের যে ক্ষেত্র প্রাবল্য সেটার বিভিন্ন বিন্দুতে আমরা ডাইভারজেন্স নির্ণয় করার চেষ্টা করি বিন্দু চার্জের ক্ষেত্রে। তো সেইখানে আসলে ভুলটা আমরা কি করি সেটা আমরা দেখব। এরপরে আসলে এটা সঠিকটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। ভালো করে খেয়াল করবেন, ধরেন এখানে প্লাস কিউ পরিমাণ একটা বিন্দু চার্জ আছে, হ্যাঁ, প্লাস কিউ পরিমাণ একটা বিন্দু চার্জ, ঠিক আছে। তো বিন্দু চার্জের ক্ষেত্রে, পজিটিভ চার্জের ক্ষেত্রে আমরা কি জানি বলেন তো? পজিটিভ চার্জের ক্ষেত্রে এইখান থেকে তড়িৎ বলরেখাগুলা বের হয়। তড়িৎ বলরেখা বের হয় মানে কি জানেন? মানে এখানে একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা কি বিকর্ষিত হবে, বাইরের দিকে যাবে। এইখানে স্থাপন করলে এটাও এই দিকে, এইখানে স্থাপন করলে এই দিকে যাবে, তাই না? এইরকম এরকম। এখন আমরা যখন হচ্ছে ডাইভারজেন্স পড়ি তখন দুই রকমের জিনিস দেখাই। একটা কি, একটা হচ্ছে আমরা দেখাই যে এই পজিটিভ কিউ চার্জের জন্য এই চার্জ যেই বিন্দুতে আছে, যেইখানে চার্জটা আছে, সেই রিজিয়নের যদি আমি ডাইভারজেন্স চিন্তা করি, সেটার ডাইভারজেন্স ই, এই পয়েন্ট চার্জ যেখানে আছে সেটা আমরা বলি পজিটিভ। কারণ কি? ডাইভারজেন্স মানে অপসারিতা, যে ছড়ায় যাওয়ার প্রবণতা। এইখান থেকে যে তড়িৎ প্রাবল্যটা, এটা কি বাইরের দিকে ছড়ায় গেছে না, তাই না? তড়িৎ বলরেখাগুলা বাইরের দিকে ছড়ায় গেছে, তার মানে কি প্রাবল্য বাইরের দিকে ছড়ায় গেছে। তো এইটা আমরা কি পজিটিভ ধরি, এই কথাটা সত্য। কিন্তু এইখানে আমরা অনেক সময় যেটা করি যে আমরা যদি বলি এইটার বাইরে অন্য কোনো বিন্দুতে, আমরা যদি এখানে ধরেন সে ফর এক্সাম্পল, এটাকে আর একটু ঘন করে দিলে আসলে জিনিসটা বোঝা যাবে। এখন এইখানে যদি অন্য একটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দুতে আমি একটা ডাইভারজেন্স বের করব, তাহলে এই বিন্দুতে ডাইভারজেন্স কত? তো দেখাই আমরা যে এইখানে যে ঢুকতেছে আর এইখান থেকে বের হইতেছে, ঢুকতেছে আর বের হওয়ার সময় ছড়ায় যাইতেছে, তখন আমরা দেখাই যে ডাইভারজেন্স এইখানেও আমরা কি দেখাই? পজিটিভ দেখাই। ডাইভারজেন্স এইখানেও আমরা কি দেখাই? পজিটিভ দেখাই। আমরা দেখাই যে এইখানেও আমার ডেল ই, এইখানেও আমরা বলি পজিটিভ। কিন্তু এই জায়গায় এসে আমরা ভুলটা করি, এইখানে আসলে ডাইভারজেন্স পজিটিভ না, এটা ভুল। এইখানে ডাইভারজেন্স আসলে হচ্ছে জিরো, এখানে ডাইভারজেন্স কি? জিরো। একইভাবে এই জায়গায় যদি মাইনাস কিউ পরিমাণ চার্জ রাখি, এইখানে আমার তড়িৎ বলরেখা গুলা কি ভিতরের দিকে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য কি ভিতরের দিকে, তাই না? এটা আসলে অভিসারী, অপসারী না। এই জায়গায় কি? অপসারিতা, ডাইভার্জিং, ছড়ায় যাচ্ছে। আর এই জায়গায় একটা বিন্দুর দিকে আসতেছে, কনভার্জিং। সো যদি আমি আর একটু ঘন করে দেই, এইখানে ধরেন এই জায়গায় আমরা যদি এই যেই পয়েন্টে চার্জটা আছে, পয়েন্ট চার্জটা আছে, এই পয়েন্ট চার্জের এই জায়গায় যদি আমি ডাইভারজেন্স বের করি, এই ডাইভারজেন্স নেগেটিভ আসবে। তার কারণ কি? এই জায়গায় যে ইলেকট্রিক ফিল্ড, যেটা বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা, ওইটা কনভার্জিং, তাই না? একদিকে আসতে চাইতেছে, এটা ঠিক আছে। কিন্তু
আমরা যদি বলি এখান থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে, ধরেন এই বিন্দুতে আমরা যদি ডাইভারজেন্স বের করতে চাই, তখন বলা হবে কি এই দিক দিয়ে যে ঢুকতেছে এই জায়গায় এসে এটা চাইপে গেছে, সুতরাং এই জায়গায় এটাও এই জায়গায়ও কনভার্জিং, এই জায়গায় হইতেছে আমার কি নেগেটিভ, কিন্তু আসলে এই জায়গায় নেগেটিভ না, এটা ভুল। পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমার যেইখানে পয়েন্ট চার্জটা আছে ওই রিজিয়ন ছাড়া আমরা অন্য রিজিয়নে যদি ডাইভারজেন্স বের করতে যাই, সেখানে ডাইভারজেন্স 0 হবে। বুঝাইতে পারছি? কারণ ওই জায়গায় কোনো চার্জ ডেন্সিটি নাই। বুঝাইতে পারছি? ডাইভারজেন্স এখানে 0 হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো এইখানে এটা ভেক্টর সোর্স হিসেবে কাজ করছে, এই পয়েন্টটা এটা ভেক্টর সিঙ্ক হিসেবে কাজ করছে, কিন্তু এই জায়গায় কিন্তু এটা ভেক্টরের সোর্সও না সিঙ্কও না, তাহলে এই জায়গায় 0। এটাও ভেক্টরের সোর্সও না সিঙ্কও না, সুতরাং এই জায়গায় ডাইভারজেন্স কি হবে? 0 হবে। ওস্তাদ, এখানে ডাইভারজেন্স 0 হবে। তো এইটা আমরা দেখলাম মৌখিক একটা আলোচনা কোন রকম বুঝার জন্য, কিন্তু গাণিতিকভাবে এই জিনিসটাকে কিভাবে আমরা দেখতে পারি সেটা আমরা এখন দেখব। একটা আইডেন্টিটি, ডাইভারজেন্স অফ r to the power n r vector is equal to, divergence of r to the power n r vector is equal to r to the power n into 3 plus n। এটাই হচ্ছে একটা আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা কিভাবে আসলো সেটা আমরা আজকে ইনশাআল্লাহ প্রুফ করব। এটা প্রুফ করার পরে এরপরে ডাইভারজেন্স, এই আইডেন্টিটিটা আমাদের জানা থাকতে হবে। বুঝাইতে পারছি? এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। তো এইটা জানা থাকলে আমরা প্রুফ করতে পারবো ইজিলি যে আমাদের পয়েন্ট চার্জের ডাইভারজেন্স যে 0 সেটা খুব সহজে আমরা প্রুফ করতে পারবো, সেটা খুবই সহজে আমরা প্রুফ করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার খেয়াল করেন, একদম সহজ, জটিল কিছু না। তো এই জিনিসটা প্রুফ করতে হইলে আমরা কিভাবে এই জিনিসটা প্রুফ করব এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। আমি আবার বলতেছি, এই ক্লাসটা ইম্পর্টেন্ট না, এই ক্লাসটা জরুরি না, এইটা জাস্ট হচ্ছে আমরা যে একটা জিনিস আমি ভুল শিখে আসছি, অনেকেই আমাদের শিক্ষকরাও অনেকে আমাদেরকে একটা ভুল মেসেজ, আমাদের কয়েকজন শিক্ষক, সবাই না, আমি যার কাছে পড়েছি উনিও আমাদেরকে একটা, হয়তো উনি জানেন নাই বা উনি সঠিকটা হয়তো ভুলে গেছেন এই কারণে, অথবা আমাদের বইতেও দেওয়া আছে এইভাবে চিত্র এঁকে, তো এই কারণে হয়তো আমরা ভুল শিখে আসছি, কিন্তু আমরা সঠিকটা আজকে আমরা একটু শিখবো। এটা কিভাবে আসলো, কেমনে আসলো, এটা আমাদের জানার দরকার নেই, তাও আমি জানাই দিচ্ছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না, তাও আমি আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখেন, প্রথমে আমরা যদি একটা আর ভেক্টর হয়, মনে রাখবেন আর যদি ভেক্টর হয়, আর ভেক্টর মানে কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক কিনা? তাহলে এইখান থেকে আর ভেক্টরের যদি আমরা শুধু ভ্যালিউ নেই, আর ভেক্টরের শুধু ভ্যালিউ যদি আমরা নেই, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটুকু আমরা বুঝি কিনা? আমরা বুঝি, ঠিক কিনা? এইটুকু আমরা বুঝি, এইটুকু আমরা অবশ্যই বুঝি, ঠিক আছে? আচ্ছা, এইবার খেয়াল করেন, তাহলে এইটা যদি এরকম হয়, তাহলে আমরা যদি বলি r টু দি পাওয়ার n আর, তাহলে এই জায়গায় থেকে আমরা কি আসবে? তাহলে r টু দি পাওয়ার n আর হবে r টু দি পাওয়ার n x i ক্যাপ r টু দি পাওয়ার n y j ক্যাপ প্লাস r টু দি পাওয়ার n z k ক্যাপ। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? r টু দি পাওয়ার n আর ভেক্টর, তাই না? এটা আমরা পাইলাম, এইটুকু আমরা পাইলাম। তাহলে এটার যদি আমি ডাইভারজেন্স বের করতে চাই, তাহলে এটার ডাইভারজেন্সটা কিরকম হবে? ডাইভারজেন্স হবে ডেল r টু দি পাওয়ার n আর, তাহলে ডেল x r টু দি পাওয়ার n x
প্লাস ডেল ডেল ওয়াই আর টু দি পাওয়ার এন ওয়াই প্লাস ডেল ডেল জেড আর টু দি পাওয়ার এন জেড। ঠিক আছে কিনা? এইটুকু বুঝতে পারছেন কিনা? এখন দেখেন এইটাকে, এই প্রত্যেকটা কিন্তু প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশনের ভিতরে আমরা ফেলতে পারি। প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশনের ভিতরে কিন্তু আমরা এই প্রত্যেকটাকে ফেলতে পারি খুব সহজেই। প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশনের ভিতরে এই প্রত্যেকটাকে আমরা ইনশাল্লাহ ফেলতে পারবো। আচ্ছা, এবার খেয়াল করেন এই প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে ফেলবো। প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন কি? প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন এরকম, ইউ ভি যদি হয় ইউ সব ভি প্লাস ভি সব ইউ, ঠিক কিনা? এটাই তো আমার প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন, তাই না? আমরা জানি ওস্তাদ, আমরা জানি, আমরা বুঝি। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা প্রথমে আর টু দি পাওয়ার এন এর যদি বাইরে রাখি, আর টু দি পাওয়ার এন ডেল, এটা আর টু দি পাওয়ার এন বাইরে রাখি, তারপর এক্স বাইরে রাখি, আর টু দি পাওয়ার এন কে এক্স যদি বাইরে রাখি ডেল আর টু দি পাওয়ার এন, একইভাবে প্লাস আর টু দি পাওয়ার এন প্লাস ওয়াই বাইরে রেখে একইভাবে আর টু দি পাওয়ার এন কে বাইরে রেখে প্লাস জেড কে বাইরে রেখে আর টু দি পাওয়ার এন কে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব এখানে প্রত্যেক জায়গায়। হ্যাঁ, খুব সুন্দর, এইটুকু আমরা বুঝলাম। তাহলে এইখানে আর টু দি পাওয়ার এন প্লাস এক্স আবার এই জায়গায়ও আর টু দি পাওয়ার এন প্লাস ওয়াই প্লাস আর টু দি পাওয়ার এন জেড, ঠিক কিনা? আচ্ছা, এবার দেখেন আমরা এই জায়গা থেকে আর টু দি পাওয়ার এন কয়টা? 3 আর টু দি পাওয়ার এন প্লাস এখানে এক্স প্লাস ওয়াই ডেল আর টু দি পাওয়ার এন ডেল ওয়াই জেড পার্শিয়াল আর টু দি পাওয়ার এন বাই পার্শিয়াল জেড, এইভাবে লিখতে পারি। তো এইটাকে আমরা এইভাবে একটা সমীকরণ আকারে দিয়ে রাখলাম, আর টু দি পাওয়ার এন আর ভেক্টর। ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। ক্লিয়ার? এতটুকু বুঝছেন কিনা? ভেজাল আছে কোনো? ভেজাল আছে এই জায়গায়? কোনো ভেজাল নাই, খুবই সহজ ওস্তাদ, খুবই সহজ, অত্যন্ত সহজ। ঠিক আছে, এইবার আমরা যেটা করব, আমার এইটার ভ্যালু লাগবে, এই যে কোনটার ভ্যালু? এইটার ভ্যালু লাগবে, এইটার ভ্যালু আমরা বের করতে চাই, ডেল আর টু দি পাওয়ার এন বাই ডেল এক্স, এটার ভ্যালু আমরা বের করতে চাই। তো এটার ভ্যালু যদি আমরা বের করি তাহলে আমরা কি পাবো খেয়াল করেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? ddx of r to the power n বা এর পার্শিয়াল r to the power n বাই পার্শিয়াল x, এটা আমরা বের করতে চাই। এবার খেয়াল করেন r to the power n, ঠিক আছে, এটার ভ্যালুটা কত? আমরা r এর ভ্যালু জানি না। r এর ভ্যালু r is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার কত? হাফ, ঠিক কিনা?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এই জায়গায় যদি আর টু দি পাওয়ার এন করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার n/2 হবে না, ঠিক কিনা? এটাই। তাহলে এটা সুন্দর করে বসায় দেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার n/2, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এটাকে আগে নিয়ে আসবো, মনে আছে আপনাদের? x to the power n is equal to n x to the power n minus 1, এটা তো আপনারা জানেনই। তাহলে এই জায়গায় n/2 এটাই হচ্ছে আমার কি চলক, সরি এটাই হচ্ছে আমার পাওয়ার, n/2টা পাওয়ারটা সামনে আসলো। এরপর কি n/2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার n/2 minus 1, কিন্তু এই টোটালটা কি এক্স, এক্স না, তাহলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে এইটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব এই ভিতরের অংশটারে। ভিতরের অংশটা ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে ওয়াই আর জেড কি কনস্ট্যান্ট, তাহলে শুধু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 2x হবে। আচ্ছা, এবার দেখেন n/2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার অর্থ কি? এটার অর্থ আর, এটার অর্থ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটার অর্থ আর। এটা কিভাবে আর আমি দেখাই, দেখেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আসবে আর টু দি, এখানে n-2/2, ঠিক কিনা, ইন্টু 2i6। তাহলে n/2 এটাকে আমরা লিখতে পারি এভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার n-2 টু 2i6। এই 2 চলে যাবে, এটাকে লেখা যায় n r টু দি n r ইন্টু এখানে আসবে হচ্ছে এটা কি আর, আর এই জায়গায় r টু দি পাওয়ার n-2। ভালো করে বুঝেন নাই আপনারা, আমি আবার দেখাই, খেয়াল করেন। তাহলে n/2 এই জায়গায় ভালো করে বুঝেন, এটাকে আমি আর একটু ভাঙিয়ে করি, দাঁড়ান দেখাই আপনাদেরকে, একটু ভাঙিয়ে করলে আপনারা বুঝবেন, ভাঙিয়ে করলেই আপনারা বুঝবেন। n/2 তাহলে এই জায়গায় এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে হোল টু দি পাওয়ার হাফ, এইটা টু দি পাওয়ার n-2 ইন্টু 2i6। এবার ক্লিয়ার? এই টু গন, তাহলে n এটা কি r টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স, n r টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স। তাহলে একইভাবে সিমিলারলি এটা কি এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য না, এক্স এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি হয় ডেল ওয়াই আর টু দি পাওয়ার n, তাহলে সেটা কি হবে n r টু দি পাওয়ার n-2 ইন্টু ওয়াই, again ডেল জেড r টু দি পাওয়ার n, কি হবে n r টু দি পাওয়ার n-2 ইন্টু জেড। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এইবার এই ভ্যালুগুলা এটাকে আমরা এইভাবে যদি লিখি, r টু দি পাওয়ার n ডেল এক্স r টু দি পাওয়ার n,
তাহলে এই জায়গায় এই সবগুলা, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন দেই, এটা যদি 3 নাম্বার ইকুয়েশন দেই, এটা যদি 4 নাম্বার ইকুয়েশন দেই, তাহলে আমরা 2 3 4 এই তিনটা থেকে ভ্যালু, এটা কোথায় বসাবো? এই তিনটা থেকে ভ্যালু নিয়ে একে বসাবো। তাহলে 1 নাম্বারটা কি ছিল? 1 নাম্বারটা ছিল এইটা মেইন, যেটা, তাই না, যে ডাইভারজেন্স অফ r টু দি পাওয়ার n r ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে প্রত্যেকটা আমরা এখন বসায় দিব। ডাইভারজেন্স অফ r টু দি পাওয়ার n r ভেক্টর ইজ ইকুয়াল টু, আমার এখানে ছিল 3r টু দি পাওয়ার n প্লাস 3r টু দি পাওয়ার n প্লাস কি, এখানে বসবে x, এখানে ছিল y, z, এটা ছিল কিন্তু। তাহলে এইখান থেকে এই তিনটার মান যদি আমি বসাই, তাহলে কি হবে? r টু দি পাওয়ার n r is equal to 3r to the power n plus x into n r to the power n minus 2 into x plus y n r to the power n minus 2 into y plus z n r to the power n minus 2 into z, 3r to the power n plus x square n r to the power n minus 2 plus y square n r to the power n minus 2 plus z square n r to the power n minus 2। তাহলে 3r to the power n প্লাস এখানে n r to the power n minus 2 যদি কমন নেই, তাহলে এইখানে আসতেছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা আসলে কি? আমরা r এর ভ্যালু কি জানছি? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে r স্কয়ারের ভ্যালু হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক কি না? তাহলে এটা কি r স্কয়ার, তাহলে 3r টু দি পাওয়ার n প্লাস n r টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু r স্কয়ার। তাহলে এই জায়গায় r টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায়। r টু দি পাওয়ার মাইনাস 2 আর r টু দি পাওয়ার 2 কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এই জায়গায় 3r টু দি পাওয়ার n প্লাস n r টু দি পাওয়ার n, তাহলে এই জায়গা থেকে r টু দি পাওয়ার n যদি কমন নেই, 3 প্লাস n, আমাদের আইডেন্টিটি প্রুফ হয়ে গেছে। আমাদের আইডেন্টিটি r টু দি পাওয়ার n r, আমাদের আইডেন্টিটি কি হয়ে গেছে? প্রুফ হয়ে গেছে। আইডেন্টিটি যেহেতু প্রুফ হয়ে গেছে, এখন আমরা প্রুফ করতে পারবো। আমরা কিন্তু এখনো মেইন জায়গায় ঢুকিই নেই। আমাদের আইডেন্টিটি প্রুফ হয়ে গেছে, এখন আমরা মেইন জায়গায় যাব। মেইন জায়গাটা কি? মেইন জায়গাটা হচ্ছে যে পয়েন্ট চার্জের জন্য যে ডাইভারজেন্স জিরো, এটা প্রুফ করা। পয়েন্ট চার্জের জন্য যে ডাইভারজেন্স জিরো, সেটা আমরা প্রুফ করব। এখন দেখেন ইলেকট্রিক field due to point charge, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ, এটা আসলে কত? পয়েন্ট চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা কত? এটা হচ্ছে E ইজ ইকুয়াল টু, আমরা যদি ভেক্টর ফর্মে লিখি 1/4 পাই এপসাইলন নট q বাই
আর স্কোয়ার, ঠিক কিনা? তাহলে এই জায়গা থেকে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, এইখানে এটা ভেক্টর বানাইতে হইলে কি করতে হবে? এখানে একটা একক ভেক্টর দিতে হবে আর ক্যাপ, ঠিক কিনা? আচ্ছা, এইবার দেখেন এখন আমরা যেটা করব, আপনারা জানেন কিনা জানি না, যে কোনো একটা ভেক্টর যেমন এ এর সাথে যদি আমি এর একক ভেক্টর গুণ করি তাহলে আমি কি পাবো? এ ভেক্টর পাবো। এটা আপনারা জানেন কিনা? তাহলে এইটাকে আরেকটু ফরম্যাট করে আমরা যদি উপরে নিচে আর দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই জায়গায় পাবো ই 1/4 পাই এপসাইলন নট, আর দ্বারা যদি মাল্টিপ্লাই করি উপরে নিচে তাহলে কিউ বাই আর কিউব, আর এখানে আসবে কি আর ইন্টু আর ক্যাপ। আর ইন্টু আর ক্যাপ মানেই কি? আর ইন্টু আর ক্যাপ মানেই হলো আর ভেক্টর। তাহলে এইটাকে আমি একসাথে যদি এইভাবে লিখি, ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর কিউব ইন্টু 4 বাই এপসাইলন নট আর কিউবটাকে আলাদা লিখি, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর ভেক্টর বাই আর কিউব, লেখা যায় কিনা? তাহলে এইটুকু আমরা রাখলাম। এখন আমরা এর ডাইভারজেন্স বের করে দেখি তো। এর ডাইভারজেন্স কিভাবে বের করব? আপনারা জানেন ডাইভারজেন্স বের করার সিস্টেম, আপনারা খুব সুন্দর করেই জানেন। দেখেন, ডেল ই ইজ ইকুয়াল টু, ডাইভারজেন্স যদি বের করতে হয় তাহলে এই জায়গায় ডেল কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর বাই আর কিউব, কিউ বাই 4 পাই এপসাইলন নট এটা কি কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। এই আর কিউবটারে যদি উপরে নেই তাহলে কি আসবে বলেন তো? ডেল আর টু দি পাওয়ার -3 ইন্টু আর ভেক্টর বাই আর কিউব। এখন দেখেন তো এটা কোন ফরম্যাটে পড়ছে? আমরা একটু আগে আইডেন্টিটিটা প্রুফ করছি, আর টু দি পাওয়ার এন আর ভেক্টরে পড়ছে না? দেখেন, ডেল ই কিউ বাই 4 পাই এপসাইলন নট আর টু দি পাওয়ার এন আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি? আর টু দি পাওয়ার এন ইন্টু 3 প্লাস এন, তাই না? তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো? আর টু দি পাওয়ার -3, আর টু দি পাওয়ার -3 ইন্টু 3 প্লাস -3, আর টু দি পাওয়ার -3 ইন্টু 3 প্লাস -3। তাহলে এইটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এইটা যদি 0 হয়ে যায়, টোটালটা 0 হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম ডাইভারজেন্স ফর আ পয়েন্ট চার্জ ইজ 0। বুঝাইতে পারছি এতটুকু ওস্তাদ? ক্লিয়ার? জটিল কিছু, কঠিন কিছু, জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ।